প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স স্টার টকে। প্রতিবারের মতো এই পর্বেও কিন্তু আমি হাজির হয়ে গেছি প্রিয় একজন তারকাকে সাথে নিয়ে, যার সাথে আসলে খুব চমৎকার একটা আড্ডা আমাদের হয়ে উঠবে, এটা আমি জানি। কারণ সে আপনাদের কাছে এক ভিন্ন মানুষ হিসেবে পরিচিত হলেও তার যে এত গুণ রয়েছে, এত প্রতিভা রয়েছে, সে বিষয়টা আজকে কিছুটা হলেও আমি তুলে ধরবার চেষ্টা করব। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের তারকা জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াসমিন লাবণ্যের সাথে। অনেক অনেক শুভেচ্ছা। লাবণ্য, কেমন আছো? অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো আছি। তুমি কেমন আছো? আমি অলওয়েজ ভালো থাকি, আর যখন সুন্দর মানুষদের সাথে বসে আমার কথা বলবার সুযোগ হয় তখন আসলে আমি বেশি ভালো ফিল করি। এটা আসলে আমার তোমার সাথে যখনই দেখা হয় থাকে না, একটা পজিটিভ একটা ভাইব পাই। এই যে বললে সুন্দর, আমার মনে হয় তুমি আসলে সুন্দর করে দেখো বিধায় তোমার অপর সাইডের মানুষটা বা তোমার আশেপাশে সারাউন্ডিং যারা আছে তাদেরকে তোমার সুন্দর মনে হয়। তো সেটাই বলছিলাম যে আসলে তোমার পাশে থাকলে খুব পজিটিভ একটা ভাইবটা পাই আমি। মমতাজ গোল নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। থ্যাংক ইউ। আমি আমার দর্শকদেরকে প্রথমে বলেছি যে এমন একজন মানুষের সাথে আজ আমরা কথা বলবো যার আসলে অনেক গুণ রয়েছে, অনেক প্রতিভা রয়েছে। তো কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ এই মানুষটি একাধারে উপস্থাপনাও করে এবং তার আরেকটি চমৎকার পরিচয় যেটি হচ্ছে সে একজন নৃত্যশিল্পী এবং 4 বছর বুলবুল ললিতকলা একাডেমিতে তুমি একজন নৃত্যশিল্পী হিসেবে নয়, একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছো, যেটা আমি ভুল না করে থাকি, রাইট? একদমই তাই। কিন্তু ইয়াসমিন লাবণ্যকে আমরা কেন একজন সঙ্গীত শিল্পী হিসেবেই চিনলাম, কেন একজন নৃত্যশিল্পী নয়? আমার মনে হয় আমার কিছু কিছু দর্শক আসলে নৃত্যশিল্পী হিসেবেও আমাকে চেনে। হ্যাঁ, বাট কাজের পরিধিটা তুলনামূলক অনেক কম না? এটার একটা কারণ হতে পারে আমি নাচের অনুষ্ঠানটা কিন্তু তুলনামূলক কমে গেছে। তো সেই জায়গাটার থেকে আমার যখন গানের অনুষ্ঠান বেশি হয়ে গেছে, গানের কাজের পরিমাণ বেশি হয়ে গেছে, তো আমি গানের কাজটাতে বেশি সময় দিয়েছি এবং যার কারণে আমার মনে হয় সঙ্গীতের মানুষগুলো আমাকে বেশি আসলে সঙ্গীত শিল্পী হিসেবেই হয়তো দেখেছে। আবার নাচের জায়গায় ব্যাপার আমি তাহলে স্টার্ট করি। আমাদের গানের প্রচার প্রচারণা যেভাবে করা হয়, রাইট, নাচেরটা সেভাবে করে আসলে করা হয় না। কারণ তুমি দেখবে আমাদের সাদিয়া ইসলাম মৌ আপু নৃত্যশিল্পী, এত চমৎকার ফাইনেস্ট একজন আর্টিস্ট, সে নাচের সেই জায়গাতে কিন্তু মৌকে মডেল হিসেবেই সবাই বেশি চেনে। একদমই তাই, বিকজ প্রচার। একদমই তাই। আমি এটার সাথেই আসলে তোমাকে জানাতে চাই, আমার মনে হয় আমি 3টা মাধ্যমে কাজ করছি, তো আমি বিষয়গুলো আসলে নিজেই রিয়েলাইজ করেছি। দেখা যায় নাচের প্রচারটা কম হচ্ছে, নাচের অনুষ্ঠানের সংখ্যা কম হচ্ছে, যার কারণে অনেকেই হয়তো এই নাচের বিষয়গুলো ঠিকভাবে জানতে পারছে না। এবং আমাদের দেশে কিন্তু অনেক গুণী আর্টিস্ট রয়েছেন যারা অতীতে ছিলেন, যারা অ্যাকচুয়ালি টিচার হয়ে গেছেন এখন, তাদের পরবর্তীতে যারা এসেছে নাচের প্ল্যাটফর্ম থেকে, তাদের যারা আমি বলবো স্টুডেন্ট, তারা কিন্তু ওভাবে করে আর প্রচার বা নামটা আসলে পাচ্ছে না। একটাই রিজন, প্রচার কম, পৃষ্ঠপোষকতা কম, অনুষ্ঠানের সংখ্যা অনেক কমে গেছে। আমি জানি না ইয়াসমিন লাবণ্যর কখনো আমাদের এসিটিভির প্রোগ্রাম করা হয়েছে কিনা। এসিটিভি কিন্তু শুরু থেকে নিয়ে শেষটা পর্যন্ত যতদিন আসলে প্রোগ্রামে তারা একটা ধারাবাহিকতা সঠিকভাবে ধরে রাখতে পেরেছিল, আই মাস্ট সে দ্যাট, যে নাচের প্রোগ্রামটা কিন্তু প্রত্যেকটা ঈদে বা যে কোনো বিশেষ দিনে সব সময় ছিল। আমার এই সৌভাগ্যটা হয়েছে। আমার মনে আছে শিশু একাডেমিতে এই আমাদের শুটিং গুলো হতো ঈদ স্পেশাল, রাইট? সো আমার এই সৌভাগ্যটা হয়েছে এবং কিছুদিন আগেও আমি অনুষ্ঠানটি দেখেছি এবং আমার কাছে নাচের ভিডিওটা এখনো আছে। আমার ভীষণ পছন্দের একটি নাচ, সোহাগ ভাইয়ের কোরিওগ্রাফিতে আমি করেছিলাম। সো আমার সুযোগ হয়েছে এখানেই গান করবার, এখানেই নাচ করবার। সো হ্যাঁ, এটা আমার জন্য অনেক ভালো লাগার, নিঃসন্দেহে। তোমার পুরো নাম যদি আমি বলি, লায়লা ইয়াসমিন লাবণ্য। তো রুনা লায়লা থেকে লায়লা, সাবিনা ইয়াসমিন থেকে ইয়াসমিন, লাবণ্যটা কোথা থেকে নিয়েছে? বোধহয় শেষের কবিতা। মানে আমার নামটা না আমার ভীষণ পছন্দের, জানো। আমি জানি না কোনো এক কারণে হয়তো লায়লা নামটা পরে আসলে আমি কেন জানি ব্যবহার করিনি, খুব ছোট থাকতেই, না বুঝেই আসলে সবাই আসলে ইয়াসমিন লাবণ্য নামই আমাকে বেশি চিনেছে। কিন্তু এই যে রুনা লায়লা ম্যামের নামটা যুক্ত আছে, সাবিনা ইয়াসমিন ম্যামের নামটা যুক্ত আছে, আমার ভীষণ পছন্দের। এবং কেউ যখন বলে যে শেষের কবিতার লাবণ্য তোমার অমিত কোথায়, তো আমি না ভীষণ উপভোগ করি যে আমার প্রিয় কিছু বিষয় আমার নামের সঙ্গে জড়িয়ে আছে।
সো এটা ফ্যামিলিগত থেকেই আসলে ফ্যামিলি ভাবেই রেখেছে, কিন্তু পরে আসলে এটার মজাটা পেয়েছি, বুঝতে শিখেছে যে কোথা থেকে আসলো। আচ্ছা, গানের মানুষ নিয়ে এতক্ষণ কথা হচ্ছে, আমার মনে হয় যে রুনা ম্যাম আর সাবিনা ম্যামের নামটা চলে আসবার পরে যদি দুটো লাইন আমরা গান না শুনি তাহলে বোধহয় একটু আমার নিজের সাথে আমি নিচে ইনজাস্টিস করে ফেলবো। একটু গান শুনতে চাই তোমার কাছ থেকে। এই মুহূর্তে ঠিক কোন গানটার কথা মনে পড়ছে? এই মুহূর্তে আমার একটু মৌলিক গানের কথা মনে পড়ছে। আমার ভীষণ প্রিয় একটি গান বলবো এখন, মানে গান সবই প্রিয়, কিন্তু থাকে না কিছু কিছু গান আসলে খুব ভীষণ আপন মনে হয় বা গাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ হয়। তা এমন একটি গান আমি গত বছরের শেষের দিকে পেয়েছি, যেটার জন্য আসলে আমি খুবই ব্লেসড। এবং এই গানটির কথা সুর করেছেন আমাদের সবার প্রিয় অভি মঈনুদ্দিন ভাইয়া। সে গানটির কথাই ভীষণ মনে পড়ছে। আমি ছোট করে একটু এই গানটি গাই। চাই না হৃদয় ভেঙে যাক, হয়ে যাক পুড়ে পুড়ে ছাই। চাই না হৃদয় ভেঙে যাক, হয়ে যাক পুড়ে পুড়ে ছাই। যেভাবে হোক যেমন করে তোমাকে পাশে পাশে চাই। চাই না হৃদয় ভেঙে যাক, হয়ে যাক পুড়ে পুড়ে ছাই। থ্যাংক ইউ। চমৎকার কথা। তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষাতে মমতাজ মেহেদির সাথে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। ইয়াসমিন লাবণ্য একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী হিসেবে, নৃত্যশিল্পী হিসেবে তোমার বেশ কিছু জাতীয় পুরস্কার ঘরে রয়েছে। উপস্থাপনা নিয়ে ক্যারিয়ারটা আসলে কি করে শুরু হলো? প্রথম জার্নিটা কবে থেকে শুরু হয়েছিল? আমার আসলে গান গাইতে গাইতেই আসলে উপস্থাপনায় চলে আসা। সেটাও আমি একটি চ্যানেলে আসলে গান গাইতে যাই, সেখানে মাধ্যম থেকে আসলে আমার এই প্রপোজালটা আসে। গানের মাঝে মাঝে যখন খুব সুন্দর করে কথা বলছিলে তখন তাদের কি মনে হলো যে আচ্ছা মেয়েটাকে তো উপস্থাপনায় নিলে খুব ভালো করবে, এমন কিছু? হয়তো তারা তেমনটাই ভেবেছেন। তো সেটার মাধ্যমে আমি বলতে পারি অফিসিয়ালি আমার উপস্থাপনা শুরু। তার আগে আসলে হয় না স্কুল কলেজে হয়তো কোনো ছোটখাটো শোতে আমি হয়তো এই উপস্থাপনা বাছাই করে বলে নাই তুই কিন্তু উপস্থাপনাটা করবি। এটা আমার মনে হয় কি আমার আশেপাশের মানুষগুলো বা তোমার আশেপাশের মানুষগুলোই হয়তো তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি এটাতে ভালো। তারাই আসলে প্রথমে আমাদেরকে অনুপ্রাণিত করে, সাহসটা দেয় যে হ্যাঁ তুমি পারবে। একটু স্কিন কেয়ার, একটু হেয়ার কেয়ার নিয়ে জানবো। এত চমৎকার ফ্ললেস স্কিন কি ব্যবহার করো এবং তোমার মানে স্কিনের যে চর্চা রয়েছে সেটার যে রাজগুলো রয়েছে আমি একদম মানে সেই সিক্রেটগুলো আমাদেরকে একটু জানাও। আমার কাছে কিছু মানুষ জানে যে আমি এই বিষয়টি ভীষণ ভীষণ পচা। আচ্ছা, এটা সবাইকে জিজ্ঞাসা করলে একই প্রশ্নের উত্তর দেয়, বাট এটা কি আসলে মনে হয়? আমার প্রোডাক্ট তোমার মার্কেটে রয়েছে, এগুলো কারা কেনে? তুমি, আমরা না কিনলে তো। আমার হয় কি জানো, আমি না কিনি কিছু কিছু জিনিস তো আমি অবশ্যই কিনি, কিন্তু সামহাও আমার যেটা হয় আমি খুব বেশি রেগুলার থাকতে পারি না। আচ্ছা, তো এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের প্রোডাক্টসগুলো বলছি আমি। কিন্তু যদি বলো যে তুমি মেকআপ করছি আমি রেগুলার, আমার প্রতিদিনই আসলে মেকআপের উপরেই আমাদের থাকতে হয় এবং লম্বা একটা সময়। আমি আজকেও সকাল থেকে 2 বার মেকআপ করেছি। তো আমার যেটা হয় আমি একটা কাজ খুব ভালোভাবে করি, সেটা হচ্ছে আমি ক্লিন করি। যেটা হয় একটু ট্রাই করি, একদিনে যদি আমার 2 বার মেকআপ করার সুযোগ থাকে আমি 2 বার করি। আবার কোনো সময় আমি ফাঁকিবাজিও করি, আমি একই মেকআপের উপর হয়তো পুরোটা দিন একদম চালিয়ে দিই। সো আমি এটা একটু ফলো করি, আসলে খুব ক্লিন করাটা নিয়ে একটু ফোকাস করি। আর এছাড়া আসলে খুব বেশি আলাদা করে কিছু করি না। আমি ঘরোয়া কিছু আসলে বাসায় যদি একটু যেদিন থাকি সেদিন হয়তো একটা ছোটোখাটো মাস্ক আমি লাগিয়ে নেই, যেটা খুব ঘরোয়া হয়তো থাকছে বাসায়, এরকমই কিছু, আলাদা করে কিছু করি না। রিসেন্টলি আমি খুব রাতের বেলাতে একটু আমার মনে হয় 1 মান্থ ধরে আমি একটু সিরিয়াসলি
একটু স্কিন কেয়ার করার চেষ্টা করছি, ময়শ্চারাইজার দিয়ে রাতে ঘুমানোর চেষ্টা করছি, যেন আমার স্কিনটা একটু হেলদি থাকে। আর আলাদা করে আমি আসলে খুব বেশি কিছু করি না সত্যি বলতে। আর চুলের কথা যদি বলো, আমার আসলে চুল খুব বেশি আসলে ভালো বলবো না, কিন্তু সবসময় ছোটোবেলা থেকে আম্মু আগে চেষ্টা করতো আমার চুলে একটু তেল দেওয়ার জন্য। এখন আমি যেটা করি, আলাদা করে খুব বেশি কিছু করা হয় না, মাঝে মাঝে আমার যেহেতু নাচের চুলগুলো একটু হেভি হয়, তুমি জানো, একটু দেখা যায় চুলটা খোপা করতে হয়, বিভিন্নভাবে আমাদের কার্লও করতে হয়, হ্যাঁ স্প্রে ইউজ করতে হয়। তো দ্যাট টাইম আমি হয়তো একটু রাতের বেলা ওই দিন আমি একটু তেলটা দিয়ে রাখি, সকালে উঠে জাস্ট আমি হয়তো ওয়াশ করে নিচ্ছি। সো ছোটোখাটো জিনিস আমি একদম রেগুলার লাইফে আসলে আমার মনে হয় সবাই চাইলে এটা করতে পারে। আমিও একদম সিম্পল মানুষ, সিম্পলভাবেই আমার লাইফটা লিড করি। আচ্ছা, ফুডিং অ্যান্ড ডায়েট নিয়ে কোনো পরামর্শ কি রয়েছে? কারণ আমরা তো সবসময় দেখি যে মানে গাট হেলথটা যদি ভালো থাকে তাহলে কিন্তু ভেতর থেকে স্কিনটা গ্লো করছে, আমাদের হেয়ারের রুটটা ভালো থাকছে। সো ওরকম কোনো টিপস কি আছে? আমার কাছে এটা নিজের মনে হয়েছে, আমি জানি না, আমি রিসেন্টলি ওয়েট গেইন করেছি, আমার ওয়েট গেইনের পরে আমার স্কিনটা ভালো হয়েছে, কিন্তু আমি স্কিনের নিচে ফ্যাট যত বেশি থাকবে স্কিন তত বেটার হবে। এক্স্যাক্টলি। এবং আমার ওয়েট যখন আমার একটু আমি ডায়েটের মধ্যে থাকি, তখন গিয়ে একটু আমার চেহারাটা হয়তো একটু ডাল হয়ে যায়, একটু তখন একটু বেশি কেয়ার করতে হয়। আমার রিসেন্টলি ওয়েট গেইনের কারণে হয়তো আমার এই ফ্ললেস চেহারাটা তুমি দেখতে পাচ্ছ। মানে আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এটা যেটা আমার হয়েছে আসলে লাস্ট ফিউ ডেজ আমার নাচ, ওই যে গানের দিকটা আমার বেশি যাওয়াতে আমার নাচের চর্চাটা একটু কমে গেছে। সো এটাই আমার উপর একটু এফেক্ট পড়ছে। যাই হোক, চর্চাটা বাড়িয়ে দিতে হবে, তাহলে নাচটা যেমন ঠিকঠাক থাকবে, আমার হেলথটাও ঠিকঠাক থাকবে। একদমই। তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষাতে মমতাজ মেহেদির সাথে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। মেন্টাল হেলথ নিয়ে একটু বলতে চাই, বিকজ আমার কাছে মনে হয় সব কিছু ঠিক তখনই থাকে যখন আমাদের মেন্টাল হেলথ ঠিক থাকে। আর সামহাউ ছোটোবেলা থেকে বড়বেলা যে কোনো সময়ে এসে এই একটা সাবজেক্টকে আমরা সবাই মিলে ইগনোর করি। তুমি তো একজন শিক্ষক, মানে এই কাজটা করতে গেলে, মানে আমরা নাচ শেখাই, গান শেখাই আর শুধুমাত্র পড়াশোনা করাই, আমার মনে হয় যে শিক্ষকদের স্টুডেন্টদের মেন্টাল হেলথ বুঝতে হয়। সো তুমি তোমার স্টুডেন্টদেরকে আসলে কিভাবে করে ডিল করেছো, বা তাদেরকে কিভাবে তুমি মেন্টাল হেলথের সাপোর্টটা দাও? তুমি চমৎকার একটা বিষয় আসলে আজকে কথা বলছো, যেটা আমরা আসলেই কম বেশি সবাই অ্যাভয়েড করি, যে মেন্টাল হেলথ। আমরা হয়তো বলি আমার জ্বর, তখন মানুষ বুঝতে পারছে আমি অসুস্থ, কিন্তু এই যে মেন্টাল হেলথটা ঠিক না থাকলেও যে আমার আসলে আমার নিজের উপর ইম্প্যাক্ট পড়তে পারে, এটা অনেকেই এখনো বুঝতে চায় না। সো এই জায়গাটা নিয়ে আমি সবসময় আমার মানে প্রতিদিনই আসলে চেষ্টা থাকে আমি আসলে কিভাবে আমার নিজের মেন্টালি আমি আসলে ঠিক থাকি বা একটু হ্যাপি থাকার চেষ্টা করি, এবং এটা আমাকে অনেক হেল্প করে আমি যখন আসলে কাজের মধ্যে থাকি। সত্যি বলতে 6 জুন তোমার জন্মদিন, প্ল্যানিংটা কি, কিভাবে কাটাতে চাও? খুব বেশি পরিকল্পনা করি না, তবে এই দিনটা যেহেতু বিশেষ, দেখা যায় বিশেষ হয়ে যায়। আমি কিছু প্ল্যান করি না, কিন্তু দেখা যায় প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমার পরিবার বা ফ্রেন্ডস বা কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার পাশে থাকে, তখন এমনিতে আসলে বিশেষ হয়ে যায়। এবং এবার তো প্রথমবারের মতো দুটো পরিবার একসাথে মানে কোরবানির ঈদ তোমরা উদযাপন করবে, সো আমার তো মনে হয় যে মানে ঈদের আনন্দটাও দ্বিগুণ হয়ে যাবে, আশা করছি। সো তোমাকে জন্মদিনের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ আপু। ভালো কাজের সাথে তো সবসময় তুমি থাকো, বাট তারপরও মানে নতুন বছর যেহেতু তোমার জীবনের, সো নতুন নতুন কাজ তোমার সাথে যুক্ত হবে, এটাই হচ্ছে প্রত্যাশা। একটু রিসেন্ট টাইম যে কাজগুলো করছো সেগুলো নিয়ে জানতে চাই। আমার একদমই এবছর আসলে চেষ্টা থাকছে মৌলিক গান নিয়ে। আমি একটু স্লোই যাই, সবাই জানে আমি একটু ধীরে ধীরে কাজ করি, এটা একদিক থেকে খারাপ, কিন্তু দেখা যায় অনেক কিছুর মাঝে আসলে আমার এই কাজগুলোও করতে হয়। তো আমি কিছু কাজ হাতে নিয়ে রেখেছি যেগুলো আসলে আমি হয়তো ঈদে হয়তো দিতে পারছি না, কিন্তু ঈদের পরপরই আমি কাজগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে গানগুলো রিলিজ দেওয়ার ইচ্ছা আছে। আর তাছাড়া আসলে একদম প্রথম থেকেই বেতারের কাজ বলি বা টেলিভিশনের বিভিন্ন কাজ বলি, সবগুলো আমার মৌলিক গানকে ঘিরেই কাজ হচ্ছে, কিছু নাটকের গান। সো এগুলো আসলে দেখা গেছে ভয়েস দিয়েছি, সো কিছু রিলিজ পাবে, এরকমভাবেই
বছরটা চলছে, আশা করছি এই বছরে কিছু নতুন গান আমার নিজের কাজ নিজস্ব মৌলিক গানের যে ভান্ডারটা আছে সেটাকে আসলে তুমি একটু রিচ করার চেষ্টা করছো। একদমই তাই। সো অনেক অনেক শুভকামনা থাকবে ইয়াসমিন লাবণ্য অর লায়লা ইয়াসমিন লাবণ্য। সো আবারও নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে, আড্ডা হবে এবং নতুন কাজ নিয়ে আমাদেরকে আপডেটেড করতে থাকো। যেহেতু একেবারে শেষ প্রান্তে, দর্শকের কাছ থেকে বিদায় নেবার সময় হয়ে গেছে, আর পাশাপাশি তোমার গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। সো গানটা সবার লাস্টে শুনবো, তুমি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? ডেফিনেটলি আমার অনেক অনেক চাওয়া থাকবে আমার জন্য, যেন আমার দর্শকরা দোয়া করে। এটাই আমি সবসময় আমার দর্শকদের কাছে বলে থাকি, আমি যেন সুস্থভাবে একদম আমার যে কাজগুলো করছি সেগুলো সবসময় করে যেতে পারি। আর তোমাকে অনেক ধন্যবাদ। আমি শুরুতেই বলেছি তোমার সাথে অনেক বছর বলি, অনেক দিন বলি, যখনই দেখা হয় আমার খুব ভালো লাগে, সেটা আসলে কখনো বলা হয়ে ওঠে না। তো আজকে ভীষণ ভালো লাগলো, এবং আজকে যে জায়গাটায় বসে আছি সেটাও আমার ভীষণ পছন্দের একটি জায়গা। এখানেও বেশ অনেক দিন পরে আসা হলো, আমার ভীষণ ভালো লাগছে। আমার এসএটিভির পরিবার যারা আছেন, এই প্রোগ্রামের সঙ্গে যারা যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ। গান শুনবো, আমি বিদায় নিয়ে নিচ্ছি। চল প্রিয় দর্শক, আমাদের আজকের আড্ডার সময়টা একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে নিয়মিত এই আয়োজন থেকে। আগামী আয়োজনে আবারও ফিরে আসব আপনাদের জন্য পছন্দের তারকা এবং নতুন কিছু প্রসঙ্গ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকের প্রতিটি এপিসোডে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। একেবারেই আমার আনরিলিজ ট্র্যাকটাই আসলে গাই, যেটা নিয়ে আমি কাজ করছি এখনো। সো ওই গানটাই ছোট করে একটু দর্শকদের আগে থেকে শুনিয়ে নিই প্লিজ। এই গানটা কাজ করেছে আমাদের সবার প্রিয় শফিক তুহিন ভাইয়া, তার লেখা, তার সুরে আমার সলো এটা। না জানি না শুরু কোথায় শেষ, আলগোছে ভালোবেসে স্বপ্ন লোকে হব নিরুদ্দেশ। না জানি না শুরু কোথায় শেষ, আলগোছে ভালোবেসে স্বপ্ন লোকে হব নিরুদ্দেশ। যেখানে আকাশ নদী মেশে হারাই চলো হাওয়ার বেশে, গল্পটা রয়ে যাক না রে। আলগোছে ভালোবেসে স্বপ্ন লোকে হব নিরুদ্দেশ। কমল স্পর্শের আশ্বাস, সোহাগী অনুভূতিতে প্রাকৃতিক উপাদানে ভরা ত্বকের সাথে। মুমতাজ নাম্বার 1 হেয়ার রিমুভাল ক্রিম, সৌন্দর্যের আত্মবিশ্বাস।